আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো বলো তো বাটারফ্লাই? আয়নের দুষ্টুমি ধরে ফেলতে সময় নিল না কিশোরী। কড়া চোখে চাইতেই তড়িঘড়ি থটলে হাত ঘোরালো অফিসার। খানিক বাদে পেছন থেকে প্রশ্ন ছুড়ল মেয়েটা। গতকাল রাতে এক্স্যাক্টলি কি হয়েছিল আপনাদের থানায়? একটা সাইকোপ্যাথ চাপাতি দিয়ে জখম করেছে কয়েকজন অফিসারকে। লুটফুট কিছু না, যাওয়ার সময় আবার আমার রুমে ঢুকে টেবিলে চিরকুট রেখে গেছে। উই উইল মিট সুন, অফিসার আয়ান হান্টার। আয়ান যতটা স্বাভাবিকভাবে কথাগুলো বলল ততটাই ঘাবড়ে গেল যারা। অজানা আশঙ্কায় বুকটা ধরফর করলো ওর। কি সাংঘাতিক ঘটনা, অথচ এই মানুষটা এত হালকাভাবে কি করে নিচ্ছে পুরো বিষয়টা, সেটাই মাথায় ঢুকছে না মেয়েটার। যেই কাজগুলো করেছে তাকে ধরতে পেরেছেন? কেমন মার্কস? কথাখানা শোনা মাত্রই আচমকা ব্রেক কষল আয়ান। পেছন হতে পিঠের ওপর হুমড়ে খেয়ে পড়ল যারা। উঠে রাগ দেখানোর আগেই মানুষটা বলল, একটা স্কেলটন মাস্ক, স্ট্রেঞ্জ না? আমার এটাই মনে হচ্ছে। নয়তো রাতের বেলায় পুলিশ স্টেশনে এসে কপসদের উপর চাপাতি দিয়ে হামলা, তার উপর পুলিশের টেবিলে চিরকুটে হুমকি লিখে রাখা। কোনো পাগল ছাড়া সুস্থ মানুষের পক্ষে তো এটা সম্ভব নয়। ক্যানিয়নের দেয়াল জুড়ে আলো আধারের খেলা। সূর্য নেমে দিগন্ত ছুঁয়েছে মাত্র। নীরবতায় ঢাকা পড়েছে জঙ্গলের পথ, সাথে বেড়েছে ঠান্ডার প্রকোপ। ধীরে ধীরে আধবোঝা চোখে তাকালো আরশি। মাস্ক পরা লোকটা আশেপাশে নেই দেখে বসা অবস্থায় থেকেই গাছের সাথে বাঁধা হাত আর পা ছড়ানোর চেষ্টা করলো, কিন্তু শরীর সায় দিল না। চোখের পানিতে মেয়েটার গাল ভিজল। বেঁচে থাকার সমস্ত চেষ্টা নিস্তেজ হলো মুহূর্তেই। মন্থর হয়ে আসলো হৃৎপিণ্ডের গতিও। শেষ নিঃশ্বাসটা ফেলার আগে একটাবার সে জাতকে দেখতে পেলে কি খুব খারাপ হতো। ও তো সরিও বলতে পারলো না ওনার নাম্বার জাম্বুবান নামে সেভ করার জন্য। তখনই ছোপের ভেতর হতে দৌড়ে আসলো সকালের কন্টেল রেবিটটা। মেয়েটার কাছে এসে দাঁড়ালো দুপায়ে। পরপর হাতের দড়িটা কাটতে লাগলো ধারালো দাঁত দিয়ে। আরশি বিস্মিত, অবাক চোখে তাকায় সেদিকে। হিমহট ঠোঁট কেঁপে ওঠে সামান্য। কিছু বলতে চায় স্তিমিত কণ্ঠস্বর, তবে আজ যে সেটুকু শক্তিও নেই সেখানে। হাতের দড়িটা কাটা হলে নিজেই পায়ের বাঁধন খুলল ও। হাইপোথার্মিয়া জেঁকে ধরার আগেই দেহের সবটুকু বল খাটিয়ে উঠে দাঁড়ালো। একবার যখন উপরওয়ালা একটা সুযোগ দিয়েছে বেঁচে ফেরার, তখন আর এক মুহূর্ত এখানে নয়। খরগোশটার মাথায় হাত বুলিয়ে অবশ পাটা কোনো মতে সামনে বাড়ালো আরশি। তখনই শুনতে পায় কারো অট্ট হাসি। ক্লান্ত চোখ দুটো চকিতে ফিরে চাইতেই পাজোড়া আপনাপনি থেমে যায় ওর। বিমূঢ় চোখ জোড়া মুখ বনে দেখে স্কেলিটন মাস্ক পরা সে লোককে। খরগোশটাকে হাতে নিয়ে দুলে দুলে হাসছে সে। ডোন্ট হার্ট হার। গলা ধরে আসে ওর, তবুও দাঁড়ায় শক্ত হয়ে। পশ্চিমা ভাষায় কথাটা জিজ্ঞেস করতেই ওপর নিচ মাথা নাড়ল আরশি। নিজের যা হোক, কিন্তু খরগোশটা যেন বেঁচে থাকে। কিছু একটা ভেবে এগিয়ে আসলো সেই লোক। কন্টেল র্যাবিটটা ওর হাতে দিয়ে তাকালো কাটা গালের দিকে। শুকিয়ে যাওয়া রক্ত জমাট বেঁধেছে সেখানে। ইংরেজিতে বলল, ইন ইউর ড্রিম ইউ ব্লাডি সাইকোপ্যাথ। পুরো কথা শেষ করতে পারলো না আরশি। তার আগে ওর মুখ চেপে ধরলো মাস্ক পরিহিত লোকটা। টেনে হিচড়ে নিতে গেলেই কানে ভেসে আসলো পরিচিত সেই কণ্ঠ। শেহজাদ ডাকছে ওকে। আরশি, শেহজাদের প্রতিটা ডাকে অস্ফুটে গোঙানির মতো শব্দ ছাড়া কিছুই বের হলো না আরশির মুখ থেকে। এই বুঝি নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে ওর। যত ছটফট করছে ততই যেন মিলিয়ে যাচ্ছে মানুষটার গলার স্বর। এক পর্যায়ে শান্ত হলো ক্যানিয়নের পাথরের দেওয়ালগুলো। শানের মতো ধারালো কণ্ঠে আরশির নাম প্রতিধ্বনিত হওয়া বন্ধ হতেই যেন হাঁফ ছেড়ে বাঁচল স্কেলিটন মাস্ক পরা লোকটা। নিশ্চিন্তের শ্বাস ফেলতে গিয়ে বেখেয়ালে হাতখানা আলগা হলো আরশির মুখ থেকে। আর এই সুযোগের অপেক্ষাতে যেন ছিল মেয়েটা। চোখের পলকে ধারালো দাঁত বসিয়ে দিল কবজিতে। এক চিৎকারে ছিটকে দূরে সরে গেল অজ্ঞেয়।
চোখ খিচে ব্যথাতুর ভঙ্গিতে হাতটা ঝাঁকালো কয়েকবার। অশ্রাব্য কিছু গালি মুখ থেকে বের করে ফের ওর দিকে তেড়ে আসার আগেই ঊর্ধ্বমুখে ছুট লাগালো আরশি। খরগোশটাকে বুকের সাথে মিশিয়ে বরফের উপরে দিয়েই দৌড়ালো প্রাণপণে। পিছু তাকানোর সময় নেই। মাস্ক পরা লোকটার হাত থেকে যে করে হোক বাঁচতে হবে ওকে। বরফের কুচি পায়ের তলায় বিচ্ছে খুব। জুতো জোড়া হয়তো আগেই খুলে ফেলে দেওয়া হয়েছে ওর, তবুও দমল না মেয়েটা। শরীরের শেষ শক্তিটুকু বাজিয়ে রেখে ছুটল কিছু দূর, কিন্তু হঠাৎই কারোর সাথে আচমকা ধাক্কা। পিছনে পড়ে যেতে নিলে তড়াক করে বাহু চেপে ধরলো একটা মজবুত হাত। হ্যাচকা টানে তুলে ফেললো প্রশস্ত সিনায়। বদ্ধ চোখ মেলতেই শুনল পরিচিত সেই ডাক। আরশি কাঁপছে, থরথর করছে ওর পা থেকে মাথা অব্দি। আওয়াজে জোর নেই, জমে হিম হওয়া ঠোঁট নেড়ে কোনো মতে আওড়ালো। ওই লোকটা আমার পেছনে আসছে। এই তো আমি। কেউ তোমার কাছে আসতে পারবে না এখন, কেউ না। দুহাতের আঁচলে ক্লান্ত মুখখানা তুলে নিল শেহজাদ। ঠোঁটের ওপর তর্জনী রেখে নরম গলায় বলল কথাগুলো। তখনই গালের কাটা জায়গায় চোখ আটকালো তার। ঢোক গিলে অমসৃণ আঙ্গুলের ডগা সেখানে ছোঁয়াতে নিঃশ্বাস থেমে বসলো আরশির। ব্যথাগুলো উধাও হলো নিমিষেই। সমস্ত দোটানার বাঁধ ভেঙে গুড়িয়ে দিল ওই একটা স্পর্শ। নিজেকে আর আটকাতে পারল না শেহজাদও। দুহাতে ঠান্ডায় অবশ হয়ে আসা শরীরখানা ফের লেপটে নিল নিজের বুকের মাঝখানে। বরফ জড়ানো চুলে মুখ ডোবালো ভেজা, চোখ দুটো আড়াল করতে। I missed you, আরুষি। I really missed you. বারবার শুধু মনে হয়েছে এই বুঝি একেবারের জন্য হারিয়ে ফেললাম তোমাকে। আরশির নিটল কালো অক্ষি কোটরে বিষাদের টলমলে পানি। সেভাবে মাথা তুলে দেখলো মানুষটাকে। এক পশলা বৃষ্টির পর শান্ত পারাবারের মতো মুখখানা হুট করে শক্ত হলো শেহজাদের। মেয়েটার কপলের সে কাটা জায়গায় বুড়ো আঙ্গুল স্লাইড করতে করতে বলল, এই ক্ষত শুকানোর আগে যে হাত তোমার গাল থেকে রক্ত ছড়িয়েছে, সেই হাত কেটে তোমার সামনে আনবো। এটা শায়ান শেহজাদের ওয়াদা তার ওয়াইফের কাছে। ভার্সিটির স্টুডেন্ট প্রফেসরদের সামনে আরশিকে পাজা কোলে করে নিয়ে ভিলেজের রেস্ট হাউসে ঢুকলো শেহজাদ। পরনের উইন্টার জ্যাকেটটাও আরশির গায়ে। পেলব শরীরখানা কোনো মতে পড়ে রইল হাতের ওপর, মাথাটা ঠেকানো বুকের মাঝ বরাবর। সারা পথ চুপচাপ থাকলেও রুমে নিয়ে কোল থেকে নামাতেই মুখ খুলল কিশোরী। ফ্যাস ফ্যাসে গলায় বলল, আমি তো হেঁটেই আসতে পারতাম, শুধু শুধু সবার সামনে দিয়ে এভাবে আনলেন। এখন সবাই কি ভাবে আপনার ব্যাপারে? কে কি ভাবলো তা নিয়ে মাথা ঘামানোর মতো সময় নেই আমার হাতে। কিছু বলতে গিয়েও ঠোঁট টিপল আরশি। অন্যদিকে তাকে বিড়বিড় করে বলল, তবুও কেউ তো জানে না যে আমি আপনার বউ। এভাবে কোলে নিয়ে হাঁটলে যে কেউ ভাবে আপনার চরিত্রের সমস্যা। মানুষটার সেসবে মন নেই। দুম করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। হা করে খোলা দরজার দিকে তাকিয়ে এক টুকরো হতাশার শ্বাস ফেললো মেয়েটা। মনে মনে ভাবলো, জাম্বুবানের যে খানদানি মেজাজ, কথার উত্তর তো দেবেনি না, উল্টো এমন ব্যবহার করবেন যেন রিনা খানের মতো জাদ্রেল টাইপ শাশুড়িও ওনাকে দেখে সালাম ঠোকে। পরপর বিছানায় বসতে বসতে আবারও নিজে নিজেই বলল, না রে আরশি, এই জাদ্রেল টাইপ শাশুড়ি ধরে জাম্বুবান ছিল বলেই আজ তুই এত পটর পটর করতে পারছিস, নয়তো কখনোই সাইকোটার চাপাতির নিচে চলে যেতি। বাহ, কত বুদ্ধি তোমার মাথায়, কত কিছু বোঝো তুমি, তাই না? তাহলে এতটুকু কেন বুঝলে না যে টিম থেকে পিছিয়ে গেলে কোনো বিপদে পড়তে পারো? শেহজাদের কণ্ঠ শুনে তড়াক করে লাফিয়ে উঠল আরশি। ঘুরে পেছনে তাকাতেই দেখলো হাতে ফার্স্ট এডের বক্স আর একটা ভেজা টাওয়াল নিয়ে দরজায় দাঁড়িয়ে লোকটা। কপালে ভাঁজ ফেলে ওর দিকে এগিয়ে এলো পরপর। আমি তো স্নোবলকে বাঁচাতে গিয়ে। কিছু একটা মনে পড়তে চোখ বড় সড়ো হলো ওর। ফের বলে উঠল, আমার স্নোবল কোথায়? কে স্নোবল? টেবিলের উপর বক্সটা রাখতে রাখতে শুধল শেহজাদ। মেয়েটা উদ্ভ্রান্তের মতো তাকালো প্রফেসরের নিট মুখের পানে। যে খরগোশটা আমার কোলে ছিল, পায়ে চোট লেগেছে ওর, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। আপনি না কেয়ারটেকারের হাতে ওকে দিয়ে দিতে বললেন ভিলেজে ঢোকার সময়। জানেন ও আর আমি কত ভালো বন্ধু, ওর যদি কিছু হয়। আরশির কথার মাঝে ওর মুখের একেবারে কাছাকাছি চলে আসলো মানুষটা। আর আমরা
শেহজাদের বেখাপ্পা প্রশ্নে লজ্জায় বোধ হলো কিশোরী। এদিক ওদিক চাইল ওই খুরখার নজরের আড়াল হতে। থাক, বলতে হবে না, উত্তরটা না হয় তোলা রইল, সময় মতো আদায় করে নেব। মাথাটা আরো নুয়ে এলো আরশির। ড্রিম ড্রিম শব্দ তুলল হৃদযন্ত্রটা। আর স্নোবল খাবার খেয়ে খেলছে বাকিদের সাথে। কেয়ারটেকার ভদ্রলোক তোমার মেহমানের ভালোই যত্ন নিচ্ছেন, এত চিন্তা করতে হবে না। এবারটায় যেন একটু স্বস্তি ফিরল বুকে। কিন্তু আচমকাই দরজার খিল আটকে দিল মানুষটা। নিজে থেকেই ওর গায়ের জ্যাকেটটা খুলে দিয়ে ঝুলিয়ে রাখলো কোট রাখার জায়গায়। ফের কাছে এসে কণ্ঠ খাদে নামিয়ে বলল, স্পঞ্জ করতে হবে পুরো শরীর, বিশেষ করে যেখানে যেখানে চোট পেয়েছো। হুট করে ইতস্তত ভাব এসে ভিড়ল শেহজাদের আনন্দ জুড়ে। আনত মুখে জিভ দিয়ে ঠোঁট ভেজালো। শুকনো ঢোক গিলে ফের চাইলো মেয়েটার চোখ বরাবর। Am I allowed to do that? অনুমতি নেওয়া তো দূর, যে মানুষটা কোনোদিন কাউকে কৈফত দেওয়ারও প্রয়োজন মনে করেনি, নিজে যা ভালো বুঝেছে তাই করেছে, সে কিনা আজ অনুমতি চাইছে আরশির কাছে। এতটা পরিবর্তন হজম হবে তো ওর? চোখ বড় বড় করে ঢোক দিল আরশি। জাম্বুবানটা স্পাঞ্জ করাতে গিয়ে গায়ের ছাল চামড়া তুলে ফেললেও তো কাউকে বলতে পারবে না ও। আপনার স্পঞ্জ করাতে হবে না, আমি নিজের কাজ নিজেই করতে পারবো, দিন আমাকে ওটা। আরশির হাতটা তোয়াল অব্দি পৌঁছানোর আগে ঝট করে তোয়ালেটা অন্য হাতে নিয়ে নিল শেহজাদ। মুখে চিরচরিত গাম্ভীর্য ফুটিয়ে বলল, তার মানে অনুমতি আছে। দেখি, পেছনে ঘোরো। আপনি তো মহা বেকায়দার মানুষ মশাই, নিজে নিজের রুলস বানান, নিজেই সেটা ভাঙেন, নিজে থেকে অনুমতি জানাবার না করলেও বলেন অনুমতি আছে। প্রফেসরের ধৈর্যের সীমা বোধ হয় ভাঙল এবার। নাকের ডগায় দাঁড়িয়ে কোমরে দু হাত রেখেছে মেয়েটা। ভয়টয় সে আর এখন পায় না শেহজাদকে। আগে থেকে একটু সাহস বেড়েছে কিনা। একটা জলজ্যান্ত সাইকোপ্যাথকে কামড়ে ঘায়াল করে দিয়ে এলো, সেখানে জাম্বুবান আর এমন কি। পেছনে ঘুরে দাঁড়াও আরুষি, আমাকে দিয়ে বেশি কথা বলালে কিন্তু নিজেই পস্তাবে। এমনিতেই অনেক টেনশন দিয়েছো আজকে তুমি আমায়। ঔষধে কাজ হলো। ঘাবড়ালো কিশোরী, আস্তে করে এক পা পেছালো নিরাপদ দূরত্ব বজায় রাখতে। তারপর কোমর থেকে হাত নামিয়ে তোতলাতে তোতলাতে বলল, বেশ, তাহলে আপনাকেও একটা কথা বলে দিতে হবে। দরকার হলে চোখ বন্ধ রাখবো, আমি কথা দিলাম। আহা, এ যেন মেঘনা চাইতেই জল। তবুও খুশিটুকু দমিয়ে রেখে আরো একখানা আবদার ছুড়ল আরশি। সাথে স্নোবলকেও আমাদের সাথে বাসায় নিয়ে যেতে হবে। শেহজাদের ঠোঁটের বাঁকে হাসি ফুটল সহসা, কণ্ঠে প্রহসনের শীতল ফাঁদ। ডান চোখের ভ্রু নাচিয়ে বলল, কিন্তু তুমি প্রথমেই বলেছো একটা কথা রাখার কথা, সেখানে দুটো কথা কেন রাখবো আমি? এটা তো চিটিং, রাইট? শেহজাদের কথা শুনে ওর খুশিটুকু হাওয়াই বেলুনের মতো নেতিয়ে পড়ল অমনি। শুকিয়ে আসা গলাটা ঢোক গিলে ভেজালো একটু। পরপর মিনমিন করে বলল, দুটোই রাখা যাবে না? যে কোনো একটা। বুকে হাত বেঁধে তর্জনী উঁচিয়ে দেখালো প্রফেসর। আচ্ছা গেরাকলে ফাঁসিয়েছে তো মেয়েটাকে। আরশির চোখ মুখে অনুশোচনা। ইস, কেন যে প্রথমে দুটো বলল না। এত সময় নষ্ট করো না আরুষি, তাড়াতাড়ি বলো কোন কথাটা রাখবো। চোখ বন্ধ করে তোমাকে স্পঞ্জ করিয়ে দেওয়ার কথা, নাকি স্নোবলকে বাসায় নিয়ে যাওয়ার কথা? স্নোবলকে ফেলেও যাবে না। তার উপর শেহজাদ একবার যখন বলেছে শরীর মুছিয়ে দিবে, তখন চোখ বন্ধ করে হোক আর খুলে হোক দেবেই। অজ্ঞতা হাল ছাড়ল কিশোরী। ভস করে শ্বাস ফেলে বলল, ঠিক আছে, যা করার করুন, কিন্তু কথা দিন স্নোবলকে বাসায় নিয়ে যাবেন। নেবেন তো ওকে? প্রফেসর আনন্দ জুড়ে জিতে যাওয়ার সুখটুকু আড়াল করলো গম্ভীর কণ্ঠে। আমি কথার খেলাপ করি না আরুষি। ওয়েস্টফিল্ড লন্ডন, চেলসির অন্যতম শপিং সেন্টার। বিভিন্ন ব্র্যান্ডের দোকান, রেস্তোরাঁ, মাল্টিপ্লেক্স সিনেমা হল, গেমস, রাইড, কি নেই এখানে। যারা মুভিতে দেখেছিল ও সব। চেলসিতে থাকলেও এদিকটায় আসার সাহস করেনি কখনো। সাহস তো দূর, লাইব্রেরি আর ভার্সিটি সামলে সুযোগিত করে উঠতে পারেনি ও। কিন্তু আজ অদ্ভুতভাবে আয়ান বাইক থামালো এই শপিং সেন্টারটির সামনে। অবাক হলো যারা। বিমূর চোখ জোড়া একবার চারতলা বিশিষ্ট বিল্ডিংয়ে
তো আরেকবার আয়নের মুখের দিকে তাকিয়ে বলল, এখানে থামলেন কেন? আমরা বাসে যাব না? নেমে পড়ো বাটারফ্লাই, আজ নয় একটু দেরি করে ফিরলে বাসায়। কিন্তু মেয়েটাকে কথা শেষ করার আগেই বাইক থেকে নামলো অফিসার। কালো হেলমেট মাথায়, হাঁটু গেড়ে বসলো জারার সামনে। বাইকিং গ্লাভস বন্দি হাতখানা এগিয়ে দিয়ে বলল, আর ইউ রেডি ফর দ্য রাইড বাটারফ্লাই? এতক্ষণ বিস্ময়ের দোলা চলে থাকা অশান্ত মুখখানা হুট করে বদলে গেল মুচকি হাসিতে। নীল চোখে ভরসার বাণী। আয়নের হাতে হাত রেখে বাইক থেকে নামতে নামতেই বলল, এমন একটা শক্ত হাত পেলে রেডি না হই আর উপায় কোথায় অফিসার? খুশির ছটা খেলে গেল আয়ানের ঠোঁটে। জারার হাতটা শক্ত করে ধরতে অলিন্দের গতি বাড়ালো। ঢিপ 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 ঢিপ। ওই হ্যাম চোখে শুধু একটা মেয়ের প্রজাপতি মতো রঙিন হাসি ছাড়া ফিকে হলো আশেপাশের সবকিছু। ভিজে উঠল অক্ষিকুটোর। খোলা আকাশের দিকে তাকিয়ে ভাবল, বস, এত ভয়ানকভাবে কারোর প্রেমে ফেলবে বলেই বুঝে কিছুদিন সময় বাড়িয়ে দিয়েছ হাতে। বেশ, এরপর যখন আর যেতে চাইবো না তখন দেখব তুমি কি করো। কি এত ভাবছেন আকাশের দিকে তাকিয়ে? জারার প্রশ্নে ভ্রম কাটল মানুষটার। ভাগ্যিস হেলমেট পরা ছিল, নয়তো বাটারফ্লাই কি ভাবতো ওর অফিসার বাচ্চাদের মতো কাঁদে। রেস্ট হাউসের রুমের ভেতরে পিনপতন নীরবতা। নিঃশ্বাস ফেললেও যেন তার শব্দ শুনতে পাচ্ছে আরশি। শেহজাদের দিকে পেছন ঘুরে দাঁড়ানোর পর হতে না ওই মানুষটা কোনো কথা বলছে, না ও। বুকের ভিতর কেমন ধরাস ধরাস শব্দ হচ্ছে আরশির। মনে হয় এক্ষুনি খুলে হাতে চলে আসবে কোনো কিছু। জাম্বুবানের কাছাকাছি দাঁড়ালে আগেও কি এমন হতো ওর? মাথার পেছনে এতটা রক্ত? হুট করে কক্ষের মৌনতা ভাঙল। শেহজাদের কণ্ঠে অবিশ্বাসের তোপ। শানের মতো ওই পুরুষালী স্বরও কেঁপে উঠল যেন। আরশির আর চিন্তা করা হলো না। মুখ হা করে কিছু বলে ওঠার আগে কাঁধের ওপর থেকে টি শার্টের হাতাটা আঙুল দিয়ে স্লাইড করে নিচে নামালো শেহজাদ। উন্মুক্ত হলো ওর ফর্সা পিঠের একাংশ। ছিলে গেছে সেখানটায়। ছোপ ছোপ রক্ত শুকিয়ে লেগে আছে চামড়ার সাথে। শেহজাদের উষ্ণ আঙুলের ছোঁয়ায় কেঁপে উঠল হিমের মতো শরীরখানা। কুণ্ঠারা এসে ভিড় জমালো গলার কাছে, অস্ফুটে আওড়ালো, মনে হয় বরফের ওপর থেকে যখন টেনে নিয়ে গাছের সাথে বেঁধেছিল তখনই হয়েছে অমন। চামড়া উঠে গেছে পিঠের, বেশি বাজে লাগছে দেখতে। আর সে চোখে মুখে শঙ্কা। এমনিতেও মা সবসময় ভিডিও কল করে, তার উপর এতগুলো চোটের দাগ। পিঠের গুলো না হয় লুকোতে পারবে, কিন্তু গালেরটা এখন কি হয়েছে জানতে চাইবে। তখন কি বলবে ও? যদি দুশ্চিন্তা করে প্রেশার বাড়িয়ে ফেলে? আর শির অশান্ত কণ্ঠ শুধল ফের, কি হলো বলছেন না কেন কিছু? এই দাগ আর সারবে না? সেলাই ফেলাই করতে হবে না তো? চোখ বন্ধ করে শুকনো ঢোক দিল শেহজাদ। পরপর কোনো কিছু না ভেবেই ঠোঁট ছোঁয়ালো মেয়েটার কাঁধে। আর সে স্তব্ধ। বাকরুদ্ধ হলো গলবিল। পাতলা অধরের বেপরোয়া স্পর্শে সমস্ত শরীরের লোম দাঁড়িয়ে গেল ওর। কাপা স্বরে জিজ্ঞেস করলো, শুধু অ্যান্টিসেপটিক লাগালেই ঠিক হয়ে যাবে তাই না? ক্যানিয়নের আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা। রাতের শুরুটাই যেন হলো ঝড়ো হাওয়ার মধ্য দিয়ে। সাথে বাড়ল তুষারপাতের মাত্রাও। টিভি চ্যানেলগুলোতে ঝড়ের পূর্বাভাস। শীতের দাপটে দৌড় দিয়েছে মানুষজন। এদিকে ডিপার্টমেন্টের সবাই রেস্ট হাউসের হলরুমে একসাথে হয়েছে আড্ডার আসর জমাতে। তুষার ঝড়ের সম্ভাবনা থাকায় বাইরে টেন্ট লাগিয়ে স্লিপিং ব্যাগে ঘুমানোর আইডিয়া আপাতত বাদ। তার বদলে ঠিক হলো হলরুমে বসে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে সবাই। শীতের রাতে এক কাপ গরম কফি, ফায়ার প্লেসের আগুনের তাপ সাথে ট্রুথ অ্যান্ড ডেয়ার। আহা, এর চেয়ে ভালো কিছু আর যেন হতেই পারে না ক্যাম্পিংয়ে এসে নাইট স্টে করার জন্য। অন্যান্য প্রফেসর, ডিপার্টমেন্টের হেড, এমনকি প্রিন্সিপালও বাদ যায়নি এই সমাগম হতে। বাকিরা এখন হলরুমে উপস্থিত। তখনই ডাক পড়লো শেহজাদের। ডিপার্টমেন্টের এই একজন প্রফেসরের উপর মেয়েরা এমনিতেই ফিদা। তা মিস্টার শেহজাদ কোথায়, ডাকুন নাকি? পশ্চিমা ভাষায় তাগাদা দিলেন প্রিন্সিপাল। ভদ্রলোক আজকে একটুর জন্য সুগার লেভেলের বাড়িয়ে পটল তোলেননি।
নয়তো ওনার দায়িত্বে ক্যাম্পিংয়ে এসে কোনো স্টুডেন্ট হারিয়ে যাওয়া কি চারটিখানি কথা? আর যদি শেহজাদ খুঁজে না পেত আরশিকে, তাহলে এতক্ষণে ওনাকেও পুলিশের হেফাজতে থাকতে হতো নির্ঘাত। ভদ্রলোক ঠোঁট গোল করে শ্বাস ফেলতেই দৌড়ে আসলো একটা মেয়ে।